ছাত্রলীগের হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ, সেনা পুলিশের সাথে নেমেছে বিজিবিও। সমাবেশে হামলার জবাব দেবে এনসিপি, নাহিদ বললেন গোপালগঞ্জ আর মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হবে না। হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা, জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে জানালো প্রেস উইং। ডিসেম্বরের মধ্যে হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারের আশা, একই সময়ে শেষ হবে আবু সাইদ হত্যা মামলার কাজ। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। রাজধানীতে ব্লকেট কর্মসূচির খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি। মেহেদি, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি জানাবেন। শিক্ষার্থীরা কি বলছেন? যান চলাচল কি স্বাভাবিক আছে? মেহেদি, আপনি কি শুনতে পাচ্ছেন? এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন শাহবাগের। শিক্ষার্থীরা কি বলছেন? মেহেদি, শাহবাগের পরিস্থিতি জানাবেন এই মুহূর্তের। আমরা ঠিক এই মুহূর্তে কিন্তু শাহবাগে অবস্থান করছি এবং শাহবাগে আপনারা যদি একটু দেখাতে চাই যে শাহবাগ যে চত্বর, সেই চত্বরে কিন্তু বেশ কিছু নেতাকর্মীরা, এনসিপি নেতাকর্মীরা এবং অন্যান্য যে সকল সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানে আসলে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা তুলে ধরছেন। বিশেষ করে এখানে আসলে এনসিপির যে সকল নেতাকর্মী তারা রয়েছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তারা তাদের সাথে যোগ দিয়েছেন এবং কিছু সময় আগে কিন্তু আসলে মিরপুর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তারা তাদের সাথে একত্র ঘোষণা করেছেন এবং তারা গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং তাদের প্রতিবাদ জানাচ্ছেন। তাদের এই সমাবেশ থেকে এখান থেকে তারা বেশ কিছু বিষয় তারা তুলে ধরেছেন যে পুলিশের আসলে সেই যে তৎপরতা, সেই তৎপরতায় অনেক ঘাটতি ছিল বলে তারা আসলে অভিযোগ করছেন এবং তারা বলছেন যে দেশের যে সংস্কার, সেই সংস্কার আগে করতে হবে, তার আগে কোনোভাবেই নির্বাচনের জায়গা তারা যাবেন না। যে কারণে তারা আসলে এখানে সংস্কারের জায়গাটা বেশ বিশেষ করে দাবি জানাচ্ছেন যাতে কোনো ধরনের বাজে কোনো সহিংসতা বা বাজে কোনো ধরনের ঘটনা ভবিষ্যতে ছাত্রলীগ এবং বিগত যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকার যাতে আর করতে না পারে বা করার সাহস না পায়, সেই বিষয়ে আসলে তারা এখানে দাবি জানাচ্ছেন। আমি যদি আপনাদেরকে আরো একটু বলি যে আসলে আইন শৃঙ্খলার জায়গা থেকে কিন্তু আসলে এই ব্লকের যে কর্মসূচি, এখানে বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে মোতায়েন করা হয়েছে, কিন্তু আসলে এখানে 2 থেকে 3টি ভাগ হয়ে তারা কিন্তু এই ব্লকের কর্মসূচি পালন করছেন। যে কারণে আসলে একদিকে যেমন এই রাস্তাটি শাহবাগের যে মোড়টি কিন্তু ব্লকেড হয়ে আছে, যদিও খুবই সামান্য সংখ্যক কিছু গাড়ি আমরা এখান থেকে যেতে দেখছি, কিন্তু আসলে সেটা প্রয়োজন ছিল খুবই অপ্রতুল, সে কারণে বড় একটি যানজটের জায়গা তৈরি হয়েছে। আরো যদি একটু বলি যে আসলে এই যে জুলাই সেই অভ্যুত্থানের আসলে তারা এখানে বারবারই বলছেন যে সকল শহীদরা আসলে রক্ত দিয়েছেন ফ্যাসিস্ট সরকারের বিদায়ের জন্য, তারা যে অবদান রেখেছেন তাদের সেই অবদান আসলে মাটিতে মিটিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করা হচ্ছে কোনো একটি দুষ্কৃতিকারী চক্র। সেই চক্রকে রুখে দেওয়ার জন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি জোরদার করার বা জোরদার হওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং কি বিষয় জানাবেন, এখানে যে সমাবেশে বক্তৃতা করা হচ্ছে, এখান থেকে আগামীতে কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কিনা? এটার সাথে একতা ঘোষণা করেছেন তারা কিন্তু স্ব জায়গা থেকে তাদের সেই প্রতিবাদের জায়গা তুলে ধরছেন। 24-এর সেই 1 জুলাই থেকে 5ই আগস্ট অবধি যে ঘটনাগুলো ঘটেছিল, আমাদের কাছে আসলে কবিতার নামটি হচ্ছে 36শে জুলাই। কবির নাম হচ্ছে
শাহবাগ থেকে জানাচ্ছেন শিকদার মেহেদী। এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এমন অপরাধে বিনা শাস্তিতে কেউ পার পাবে না বলে জানায় প্রেস উইং। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার থেকে বঞ্চিত করা মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সেনাবাহিনী ও পুলিশকে তাৎক্ষণিক ভূমিকার জন্য ধন্যবাদ জানানো হয়। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব জানানো হয়। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর হামলার নিন্দা জানান তিনি। ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আওয়ামী দোসররা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। শেখ হাসিনা সহ পতিত সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলার বিচার ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার দুপুরে আশুলিয়ার মরদেহ পোড়ানো মামলার শুনানি শেষে এই মন্তব্য করেন তিনি। এদিকে বর্তমান সরকারের আমলেই আবু সাইদ হত্যার বিচার হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকারের চালানো হত্যাযজ্ঞ সহ মানবতা বিরোধী অপরাধের বিচার সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ করা যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শিগগিরই আরও কয়েকটি মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা সহ মোট 4টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে 2টির অভিযোগ গঠন করা হয়েছে। যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে এবং যেগুলো সমাপ্ত হবে না সেগুলো বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মাসে আরও অনেকগুলো তদন্ত রিপোর্ট দাখিল হবে। এর আগে সকালে শহীদ আবু সাইদ স্মরণে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাইদ হত্যার বিচার হবে। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমি তার বলতে পারি না যে এই সময়ের মধ্যে বিচার করতে হবে, এত হস্তক্ষেপ করা হয়। কিন্তু আমি যেটুকু খবর জানি, আমার সাথে একটা প্রসিকিউশন টিমের কথা হয়, আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামিকে 28 জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। এই মামলায় বুধবার আটক 8 পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো চাপে নয়, বরং বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়েছে নির্বাচন কমিশন। প্রতীকটি শিডিউলে রাখলেও এটি কেউ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার ইসি ভবনে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য জাতীয় নাগরিক পার্টির দাবির মুখে গেল 12 মে আওয়ামী লীগ এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপরই দলটির নিবন্ধন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত করলেও ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম ও প্রতীক রেখে দেয় ইসি। বুধবার সেই প্রতীক ও দলটির নিবন্ধনের তারিখ সরিয়ে নেওয়া হয়। কমিশনের দাবি, বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। নৌকা প্রতীক নিয়ে একটা মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্ব আছে কি নেই বা কোথায় কিভাবে হয়, এই জিনিসটা বিভ্রান্তি যদি না থাকে বা এ ধরনের কোনো রকমের কনফিউশন যদি না থাকে, সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। কোনো চাপে প্রতীকটি সরানো হয়নি দাবি করে আক্তার আহমেদ আরও বলেন, নৌকা মার্কা কেউ ব্যবহার করতে পারবে না। কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই, এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। সেই জন্যে শোনেন, মূল জায়গাটা কোনটা? মূল জায়গাটা হচ্ছে যে গেজেট।
সে গেজেটে তো এটা বহাল আছে। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে, বা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এর আগে নৌকা মার্কাকে শিডিউলে রেখে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় ইসি। এর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রের গোপন দলিল প্রকাশ করায় দ্বিতীয় সচিব মুকিতুল হাসানকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান খান। আদেশে বলা হয়, রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল প্রকাশ করে চাকরির শৃঙ্খলা পরিপন্থী আচরণ করায় দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের বিরুদ্ধে তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে অন্য এক সিদ্ধান্তে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় আরও 7 এনবিআর কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে মোট 21 জনকে বরখাস্ত করা হলো। বুধবার এনবিআরের দ্বিতীয় সচিব উম্মে আইমান কাশ্মীর সই করা আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যায় নির্বাচন বানচাল চেষ্টা কিংবা ষড়যন্ত্রের কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছে ডিএমপি। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি জানান, সোহাগকে হত্যায় পাথর নিক্ষেপকারী রেজওয়ান উদ্দিন অভিকে মঙ্গলবার রাতে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার 9 জন। জুলাই রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে খুন করা হয় ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে। সড়কের ওপর ফেলে পাথর মেরে হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে এর ভয়াবহ নৃশংসতায় কেঁপে ওঠে দেশ। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার অভিযানের সবশেষ তথ্য জানাতে বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপি কমিশনার। জানান, পাথর দিয়ে যে কজন আঘাত করেছিল তার মূল আসামি গ্রেপ্তার হওয়া রেজওয়ান উদ্দিন অভি। ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে 15 জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রেজওয়ান উদ্দিন অভি। এদিকে সোহাগ হত্যাকাণ্ড ঘিরে এরই মধ্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তুলছে নানা অভিযোগ। তবে এর সাথে নির্বাচন বানচালের বা দেশবিরোধী কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। এটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি, আমরা তদন্তে যেটুকু পেয়েছি। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকেই দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 8 দিন পর পানি নামায় বানভাসী মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও কমেনি ভোগান্তি। স্থানীয়দের অভিযোগ, টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় বারবার ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। জেলা প্রশাসন বলছে, ফেনীতে এবারের বন্যায় 146 কোটি 43 লাখ টাকার ক্ষতি হয়েছে। ফেনীর উত্তরের সীমান্ত ঘেঁষা 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বুক চিরে বয়ে গেছে মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদী। বন্যা নিয়ন্ত্রণে নদী তীরবর্তী এলাকায় 2004 সালে বাঁধ নির্মাণ শুরু হয়, শেষ হয় 2011 সালে। 122 কিলোমিটার মাটির বাঁধ তৈরিতে ব্যয় হয় 137 কোটি টাকা। কিন্তু অবকাঠামো দুর্বল হওয়ায় বাঁধের বিভিন্ন স্থানে দেখা দেয় ভাঙন। বন্যার পানি ঢুকে তলিয়ে যায় বসতবাড়ি, ফসলি জমি, আঞ্চলিক ও গ্রামীণ সড়ক, ভেসে যায় মাছের ঘের। প্রতি বছরই এমন দুর্ভোগে পড়েন লাখো মানুষ। জিনিসপত্র কিনি, গদ্দুয়ার করি, আবার এগুলা 1 বছর পর আমাদেরকে ভাঙতে হয়, আবার এগুলো আমাদেরকে সংস্কার করতে হয়। জ্বালা, পশকেতি, মুরগি, গরুর খামার, এটা আমাদেরকে তলিয়ে নিয়ে গেছে এই বাঁধের কারণে। বাঁধ নির্মাণ কাজে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ চান তারা। যাদের সেনাবাহিনীর মাধ্যমে কাজগুলো করানো হলে বাঁধটা টেকসই হবে এবং কি আমরা দুই পাড়ের মানুষ স্বস্তিতে থাকতে পারে। 7,000 না 70,000 কোটি টাকা যদি দিয়ে, আমার মনে হয় না যে এটা আপনার প্রপার কাজ হবে। এটা সিন্ডিকেটে পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদাররা এরা মোটামুটি এরা বাগবাড়া করে খাই ফেলবে। বাঁধ নির্মাণে দেরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে স্বীকার করে দ্রুত কাজ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বড় প্রকল্প বাস্তবায়ন করে এখানকার মানুষকে বন্যার থেকে মুক্তি না দিতে পারছে, ততক্ষণ তো আমাদের প্রতি জনগণের একটা সংক্ষুব্ধ তারা থাকবে আর কি। আমাদের কারোর কোনো ব্যক্তিগত দায় নাই, আমরা সবাই সরকারের
পক্ষ হয়ে কাজ করছি মানুষকে সেবা দেওয়ার জন্য। এবারের বন্যায় প্লাবিত হয় 137টি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েন 1.5 লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতি বছর জুনে রাজস্ব আদায় তুলনামূলক বেশি হলেও গত জুনে আদায় কমেছে প্রায় 10,000 কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, মে জুনে কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালনের কারণে কমেছে রাজস্ব আয়। এদিকে এসব কর্মসূচির ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে 9 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সাধারণত অর্থবছরের শেষ মাস জুনে অন্য যে কোনো মাসের চেয়ে বেশি রাজস্ব আদায় হয়, তবে লক্ষ্যমাত্রার চেয়ে গত 24-25 অর্থবছরে অনেক কম রাজস্ব আদায় করেছে এনবিআর। রাজস্ব আদায় কম হওয়ার এই ধারাবাহিকতা অব্যাহত ছিল গত অর্থবছরের শেষ মাস জুনেও। এই মাসে রাজস্ব আদায় হয়েছে প্রায় 43,092 কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 9,955 কোটি টাকা কম। এনবিআর কর্মকর্তারা বলছেন, সাধারণত অর্থবছরের শেষ মাস জুনে মাঠ পর্যায়ে কর্মকর্তারা রাজস্ব আদায়ে বেশ ব্যস্ত থাকেন, কিন্তু গত 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা দুটি বিভাগ করার অধ্যাদেশ জারির পর থেকে কর্মীরা যৌক্তিক সংস্কারের দাবিতে প্রায় 2 মাস আন্দোলন করেন। এতে আমদানি রপ্তানি সহ অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে এনবিআরের অব্যাহত কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে যুগ্ম সচিব সৈয়দ রবুল ইসলামকে আহ্বায়ক করে 9 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি। 2024-25 অর্থবছর রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও 2023-24 অর্থবছরের চেয়ে তা 2.23% বেড়েছে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।